আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথান্টিক্স সলিউশনে। আমি মোহাম্মদ আবির হাসান আছি সবসময় তোমাদের সাথে। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর 3 ও 4 নং অঙ্কের সমাধান। তো চলো শুরু করা যাক তাহলে। তো দেখো, আমরা পূর্বের ভিডিওতে কিন্তু 1 ও 2 নং অঙ্কের সমাধান করে দেখিয়ে দিয়েছি। কিভাবে এই অঙ্কগুলো অতি সহজভাবে করা যায় সেটাও শিখিয়ে দিয়েছি। তোমরা যদি পূর্বের ভিডিওটি না দেখে থাকো, উপরে রাই বাটনে গিয়ে বা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে আসতে পারো। তো এই অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটি প্রতিযোগিতামূলক পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে। তাই আমরা এই অধ্যায়টি ভালো করে করার চেষ্টা করব। তো প্রথমে আমরা প্রশ্নটা ভালো করে পড়বো, তারপরে অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখো 3 নং অঙ্কে কি বলছে, 30 টাকার 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। বলছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে, তার মানে 30 টাকায় একবার 10টি দরে কিনছে, আবার 15টি দরে সমান সংখ্যক কলা কিনছে, তার মানে 30 টাকায় দুইবার কেনা হচ্ছে। এরপরে বলছে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো চলো অঙ্কটা আমরা প্রথমে তুলে নিই, তারপরে দেখবো কিভাবে করতে হয়। তো দেখো, আমরা অঙ্কটা তুলে নিলাম। আমরা আবার একটু প্রশ্নটা দেখবো। বলছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কি করেছে, কলা ক্রয় করেছে। তো আমরা যদি লক্ষ্য করি, দাম হচ্ছে 30 টাকা। এই 30 টাকা দিয়ে প্রথমে 10টি দরে, 10টি দর বলতে কি বলছে, 10টি মানে কতটি কলা কিনেছে সেটা বোঝাচ্ছে। এবং আরেকবার কি বলছে, এই 30 টাকায় 15টি দরে আবার কলা ক্রয় করেছে। তাহলে আবার বলতে পারি 30 টাকায় 15টি দরে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে 30 টাকা দিয়ে কয়টি কলা কিনেছে, 10টি, এবং পরবর্তীতে 30 টাকা দিয়ে কয়টি কলা কিনেছে, 15টি। তাহলে আমরা যদি এই দুইটা ভাগ করি তাহলে কিন্তু প্রতিটি কলার মূল্য পাবো। তো আমাদের বের করতে হবে কিন্তু প্রতিটি কলার মূল্য প্রথমে। তো আমরা যদি 10 দিয়ে 30কে ভাগ করি তাহলে কিন্তু আমরা পাবো 3, 3 10কে 30। তাহলে আমরা একটি কলার মূল্য কত পেলাম, 3 টাকা। আমরা যদি এইটা ভাগ করি, 15 দুগুণে কিন্তু 30 হয়, তাহলে প্রতিটি কলার মূল্য পেলাম কয় টাকা, 2 টাকা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এরপরে কি বলছে, সবগুলো কলা 30 টাকায় 10টি দরে বিক্রি করলে। তো এই দুইটা ছিল ক্রয় মূল্য, তো আমরা ক্রয় যেটা করলাম সেটা বের করলাম। এবার যদি বিক্রয় মূল্য বের করি, তো দেখো 30 টাকায় কয়টি কলা, 12টি কলা কিনেছে। তাহলে আমরা 30কে যদি 12 দিয়ে ভাগ করি কত পাবো, 2.5। তাহলে এটা কি করেছে, বিক্রি করেছে। তাহলে আমরা পেলাম প্রতিটি কলার বিক্রি মূল্য কত, 2.5 টাকা। আর দুই ধাপে যে কলাটা কিনেছে সেটা, প্রথম ধাপে কিনেছে প্রতিটা কলা 3 টাকা, এবং দ্বিতীয় ধাপে প্রতিটা কলা কিনেছে হচ্ছে 2 টাকা। তো আমাদের বের করতে হবে শতকরা কত লাভ বা ক্ষতি হলো। অর্থাৎ এই যে দুইবার কেনা হয়েছে, এই কেনার মূল্য এবং এই যে বিক্রয় করেছি, এই বিক্রয় মূল্য দিয়ে আমাদের যাচাই করতে হবে যে আসলে কয় টাকা লাভ বা ক্ষতি হয়েছে। আমি কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালে দেখালাম যে কিভাবে করতে। তো এই অঙ্কটা আমরা লিখিতভাবে করব। প্রথমে কি করব, প্রথমে 10টি কলার ক্রয় মূল্য কত টাকা সেটা বের করব, এবং পরবর্তীতে 15টি কলার ক্রয় মূল্য কত সেটা বের করব। তো আমরা লিখতে পারি যে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য কত, 30 ভাগ 10। চলো লিখে নিই। তো দেখো আমরা লিখে নিলাম 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য কত হবে, 30-এর সাথে যদি আমরা 10 ভাগ করি তাহলে সেটা পাবো। 30-এর সাথে 10 ভাগ করলে কত হয়, 3 10কে 30, তাহলে পেলাম আমরা 3 টাকা। এটা হচ্ছে প্রথমে যে 10টি কলা 30 টাকা দিয়ে কিনেছিল সেটার ক্রয় মূল্য পেলাম, প্রতিটার ক্রয় মূল্য হলো 3 টাকা। এবার বের করব যে 30 টাকা দিয়ে যে আবার 15টি কলা কিনেছে সেটার ক্রয় মূল্য। তো আমরা লিখতে পারি আবার 15টি কলার ক্রয় মূল্য কত টাকা, 30 টাকা। কারণ কিন্তু আমরা এই 30 টাকা দিয়েই একবার 10টি আবার 15টি কিনেছি, তাহলে 15টির ক্রয় মূল্য কিন্তু 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য কত হবে, 30-এর সাথে যদি আমরা 15 ভাগ করি পাবো কত, দেখো 2 টাকা পাবো। 15 দুগুণে 30। তোমরা যদি এটা কাটাকাটি করতে চাও এভাবে কাটাকাটি করে দিতে পারো। কাটাকাটি করলে উপরে 3 থাকে, এটা কাটাকাটি করলে 2 থাকে, তাহলে আমি পেলাম 2 টাকা, এবং পূর্বেরটাই পেলাম 3 টাকা। তাহলে প্রথমবার প্রতিটার দাম পড়েছে 3 টাকা, দ্বিতীয়বার প্রতিটার দাম পড়েছে 2 টাকা। তাহলে গড়ে আসলে দাম কত পড়েছে, এই দুইটার গড় বের করবো, অর্থাৎ এই 3 টাকা এবং এই 2 টাকা মিলে প্রতিটার দাম কত পড়েছে সেটা। তো আমরা লিখতে পারি একটি কলার গড় ক্রয় মূল্য সমান সমান, গড়টা কিভাবে বের করতে হয়, সংখ্যাগুলোর যোগফল, অর্থাৎ এই যে দুইটা সংখ্যা বের হয়েছে এই সংখ্যা দুটোর যোগফল ভাগ যতগুলো সংখ্যা তত, অর্থাৎ এখানে একটা সংখ্যা এখানে একটা, মোট 2টা সংখ্যা, তো আমরা 2 দিয়ে ভাগ করব। তো আমরা যদি এটা ভাগ করি দেখো পাবো হচ্ছে 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয়, নিচে আছে 2 সমান সমান, এই যে আমরা 5কে যদি 2 দ্বারা ভাগ করি পাবো হচ্ছে 2.5, তাহলে এত টাকা। তাহলে এই দুইটার গড়, অর্থাৎ প্রথমে যে 3 টাকা করে পড়েছিল, পরের বার যে 2 টাকা করে পড়েছিল, এই দুইটার গড় করে আমরা প্রতিটা কলার দাম পেলাম কত, 2.5 টাকা করে। এটা কিন্তু ক্রয় মূল্য। তো আমরা দুইবার কলা কিনে প্রতিটা কলার ক্রয় মূল্য পেলাম 2.5 টাকা। এইবার আমরা দেখব বিক্রয় মূল্যটা আসলে কত হচ্ছে, তারপরে দেখব শতকরা আসলে কত লাভ হচ্ছে। ক্রয় এবং বিক্রয় মিলিয়ে
কত লাভ হচ্ছে। তো দেখো বিক্রয়টা দেখো সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলো। তাহলে আমরা লিখতে পারি যে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত? 30/12 কিন্তু। তো আমরা চলো লিখে নিই। দেখো 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা লিখলাম, অতএব একটি কলার বিক্রয় মূল্য কত হবে? 30 থেকে যদি 12 ভাগ দিই আমরা পাবো হচ্ছে 2.5 এত টাকা। তোমরা এটা ক্যালকুলেটরে ভাগ করে দেখতে পারো যে কত আসে। তো দেখো 12টি কলা তাহলে বিক্রয় মূল্য কত হলো? 2.5 টাকা, অর্থাৎ প্রতিটা কলা কিন্তু 2.5 টাকা দামে বিক্রি করলাম, আর প্রতিটি কলা কিন্তু 2.5 টাকা দামে ক্রয় করলাম। তাহলে দেখো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কিন্তু দুটোই কি হলো? সমান হলো। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি সমান হয় তাহলে কি কোনো লাভ হয় বা ক্ষতি হয়? কিছুই হয় না। তাহলে আমরা লিখতে পারি এখানে কলার ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান, সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হবে না। তো চলো লিখে নেই। তাহলে এটাই কিন্তু উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপর আমরা অঙ্কটা একটু রিভিউ দিয়ে দেবো যাতে তোমরা আরও সুন্দরভাবে বুঝতে পারো। দেখো এখানে বলছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করা হলো। তো 30 টাকায় প্রথমে আমরা 10টি কলা কিনেছি, পরবর্তীতে আবার 15টি কলা কিনেছি। কেনার ফলে আমরা কি বের করব? প্রতিটি কলার ক্রয় মূল্য আসলে কত হয়েছে। তাহলে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, তার থেকে যদি আমরা একটি কলার ক্রয় মূল্য বের করতে চাই তাহলে 30-এর সাথে যদি 10 ভাগ দিই তাহলে কিন্তু প্রতিটা কলার ক্রয় মূল্য বের হবে। তো প্রথমবার আমরা প্রতিটা কলার ক্রয় মূল্য কত পেয়েছি? 3 টাকা। আবার যদি 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা হয় তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে? তারপরে আমরা কিন্তু পেয়েছি 2 টাকা। তো প্রথমবার প্রতিটা কলার ক্রয় মূল্য 3 টাকা পড়েছে, দ্বিতীয়বার 2 টাকা পড়েছে, তাহলে মোট কত হলো? তো আমরা গড়টা করেছি যে আসলে 2বার কেনার ফলে প্রতিটি কলার ক্রয় মূল্য কত পড়েছে। 2বার কিন্তু 2 দামে কেনার ফলে প্রতিটি কলার ক্রয় মূল্য পড়েছে 2.5 টাকা করে। এবার আমরা দেখব যে এই কলাটা আসলে বিক্রি করার ফলে আমাদের প্রতিটি কলার ক্রয় মূল্য কত পড়েছে। তো দেখো এখানে বলেছে 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো আমরা 12টি কলার বিক্রয় মূল্য লিখেছি 30 টাকা, তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত হবে? দেখো 2.5 টাকা। তো আমরা ক্রয় করেছি 2.5 টাকা দিয়ে, বিক্রি করেছি 2.5 টাকা দিয়ে, এতে আমাদের কোনো লাভ বা ক্ষতি কিছুই হয়নি। সুতরাং আমরা লিখেছি লাভ ক্ষতি কিছুই হবে না। এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অর্থাৎ 4 নম্বর অঙ্কে চলে যাবো। তো দেখো 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? তো তোমাদের এই অঙ্কগুলো করার পূর্বে কয়েকটা বিষয় জানা খুবই জরুরি। তোমরা যদি এই বিষয়গুলো না জেনে থাকো তাহলে কিন্তু এই অঙ্কগুলো সুন্দরভাবে করতে পারবে না। পরীক্ষাতে বিভিন্নভাবে দিতে পারে, ঘুরিয়ে ফিরিয়ে সংখ্যা চেঞ্জ করে। সেই জন্য আমরা এখান থেকে ভালো করে বিষয়গুলো জেনে তারপরে অঙ্কগুলো করব। যে বিষয়গুলো জানার প্রয়োজন সেগুলো হচ্ছে আসল বা মূলধন বিষয়টা কি, সরল মুনাফা বা মুনাফা আসলে কি, সময় বিষয়টা কি এবং মুনাফার হারটা কি। তো এইগুলো আমরা প্রথমে জেনে তারপরে এই অঙ্কটা করব। তো চলো আমরা বিষয়গুলো জেনে নিই। তো দেখো আমি এখানে প্রতিটা বিষয় লিখে নিয়েছি এবং এটাকে ইংরেজিতে কী বলা হয় সেটাও লিখে নিয়েছি। আসল বা মূলধনকে বলা হয় প্রিন্সিপাল। তো মনে করো তোমাদের কলেজে যেমন প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক থাকে, সেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল বা প্রধান। তো আমরা আসল বা মূলধনকে বলবো প্রিন্সিপাল। মুনাফা অথবা সুদ, এখন আসলে সুদ কথাটা নাই, তো তোমরা মুনাফা কথাটা ব্যবহার করবা। মুনাফা বা সুদ একই জিনিস। তো মুনাফাকে কি বলা হচ্ছে? প্রফিট বা ইন্টারেস্ট। মুনাফার হার, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। সময়, তো সময় মানে তোমরা জানো সময়কে ইংরেজিতে বলা হয় টাইম। মুনাফা বা আসল, যেটাকে বলা হচ্ছে টোটাল অ্যামাউন্ট হয়েছে। তো আসলে এই বিষয়গুলো কি, কিভাবে অঙ্কে কাজ করে আমরা সেটা বুঝবো। তো মনে করো তোমার কাছে 5,000 টাকা আছে। আমাদের টাকার পরিমাণ কত? 5,000। এই যে 5,000 টাকা আছে এটাই কিন্তু তোমার মূলধন বা আসল। তোমার কাছে মোট টাকাটাই কিন্তু এই 5,000 আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি মূলধন অথবা আসল। তো এই টাকাটা তুমি মনে করো 5 বছরের জন্য ব্যাংকে রাখলে। কয় বছরের জন্য? 5 বছর। 5 বছরের জন্য রাখার ফলে এই 5 বছরে ব্যাংকে কিন্তু একটা ইন্টারেস্ট দেয় বা মুনাফা দেয়, এত টাকার উপরে একটা মুনাফা দেবে। তো এই 5 বছরে তোমাকে মনে করো যে ব্যাংকে টাকা রাখছো সেই ব্যাংক 10% হারে মুনাফা দেবে। কত পার্সেন্ট? 10% হারে কিন্তু মুনাফা দেবে। তাহলে 5 বছর পর তুমি কত টাকা ফেরত পাচ্ছ? দেখো 100 টাকার যদি 10% করা হয় তাহলে কিন্তু 10 টাকা হয়। তাহলে 100 টাকার যদি 10 টাকা হয় তাহলে 5 বছর পরে পাবা 110 টাকা। তো দেখো তোমরা যদি 5,000 টাকায় 10% করে মুনাফা পাও তাহলে 5 বছর পর মুনাফার পরিমাণটা কত হবে? মনে করো 1,000 টাকা যদি 10% করি তাহলে কত হবে? 100 টাকা হবে। তাহলে 1,000 টাকায় যদি মুনাফা হয় 100 টাকা, তাহলে 5,000 টাকায় মুনাফা কত হবে? 500 টাকা। তো আমরা ব্যাংকে যদি 5,000 টাকা তাহলে রাখি, 5 বছর পরে কত পাবো? 5,500 টাকা। তো এই যে 5,500 টাকা মূলধন থেকে অতিরিক্ত যেই লভ্যাংশটা পালাম বা লাভ পালাম, যেই যে 500 টাকা, এটাকেই কিন্তু বলা হচ্ছে কি? মুনাফা। আশা করি তোমরা প্রতিটা বিষয় বুঝতে পেরেছ। আমাদের মূল ক্যাপিটাল অর্থাৎ মূল যে টাকাটা ছিল সেটা কিন্তু আমরা বলছি মূলধন বা আসল, যেটা ছিল 5,000 টাকা। এটা
তো 5 বছর পরে যদি আমাদের 10% হারে সুদ দেয় তাহলে আমরা কিন্তু পাবো 5,500 টাকা। আমাদের মূলধন ছিল 5,000, অতিরিক্ত পাবো আমরা 500 টাকা। অতিরিক্ত যে 500 টাকা পাবো সেটাই হচ্ছে মুনাফা। তো আশা করি এই প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছো। আসল, মুনাফা, মুনাফার হার, সময়, এই যে 5 বছর এটাকে বলা হচ্ছে সময়, এই যে 10% হারে এটাকে বলা হচ্ছে মুনাফার হার, এটাকে সবসময় পার্সেন্টেজে প্রকাশ করা হয়, আর সময়কে সবসময় বছরে প্রকাশ করা হয়। এইগুলো তোমরা একটু মনে রাখবা, সময়কে বছর দ্বারা প্রকাশ করা হয়, মুনাফার হারকে পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়, আর যে এই যে 500 টাকা অতিরিক্ত পাচ্ছি এটাকে বলা হচ্ছে মুনাফা বা সুদ। আশা করি তোমরা এই প্রতিটা বিষয় বুঝতে পেরেছো। আসল বা মূলধন এটার কিন্তু একটা সংক্ষিপ্ত নাম আছে, এটাকে বলা হয় পি। এটা তোমরা মনে রাখবে, এগুলো কিন্তু খুবই জরুরি। আসল বা মূলধনকে বলা হচ্ছে পি, মুনাফা বা সুদকে বলা হচ্ছে আই, এটাকে ইন্টারেস্টের মনে করো প্রথম অক্ষর আই, আসল বা মূলধনের প্রথম অক্ষর পি নেওয়া হলো। মুনাফার হারকে বলা হচ্ছে কি আর, আমরা প্রথম অক্ষর নিতে পারি, প্রতীকটার প্রথম অক্ষর নিতে পারি। সময়কে বলা হচ্ছে কি দ্বারা, সময়কে কিন্তু প্রকাশ করা হচ্ছে এন দ্বারা, তোমরা এটা একটু মনে রাখবে, সময়কে এন দ্বারা প্রকাশ করা হচ্ছে। আর মুনাফা, আসল, তো এই দুইটাকে এক্ষেত্রে প্রকাশ করা হচ্ছে এ দ্বারা। এই বিষয়গুলো তোমরা একটু মনে রাখলেই কিন্তু অঙ্কটা খুব সহজেই করতে পারবা। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তো আমি আবার বলছি, আসল বা মূলধনকে প্রকাশ করা হচ্ছে পি দ্বারা, মুনাফা বা সুদকে প্রকাশ করা হচ্ছে আই দ্বারা, মুনাফার হারকে প্রকাশ করা হচ্ছে আর দ্বারা, সময় বা টাইমকে প্রকাশ করা হচ্ছে এন দ্বারা, মুনাফা আসলকে প্রকাশ করা হচ্ছে এ দ্বারা। তো আমরা এখন পরবর্তীতে এই অনুসারে যে অঙ্ক করব প্রতিটা অঙ্কই কিন্তু একটা সূত্রের মাধ্যমে হয়ে যাবে। তো আমরা সেই সূত্রটা প্রথমে দেখব, তারপরে এই অঙ্কে চলে যাব। তো দেখো আমরা দুইটা সূত্র লিখে নিলাম, মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। তোমরা এটা মনে রাখবা, মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। আর সরল মুনাফা সূত্র আই সমান সমান পি আর এন, আই সমান সমান পি আর এন। এই সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের অধিকাংশ অঙ্কই কিন্তু এই সূত্র দ্বারা সমাধান করা হবে। তাই এই সূত্রটা মনে রাখবা অবশ্যই, আই সমান সমান পি আর এন, মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। তো চলো এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাব এবং দেখে নিই যে অঙ্কগুলো আসলে কিভাবে করতে হবে। তো দেখো আমরা 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করব। অঙ্কটা পড়ে কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে, কারণ অঙ্কের ভিতরে কিন্তু সকল তথ্য দেওয়া আছে। এখানে বলছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরে মুনাফা কত হবে। তো এইখানে কিন্তু কয়েকটা বিষয় লক্ষণীয়, তোমরা একটু ভালো করে মনোযোগ দাও। এখানে বলছে বার্ষিক শতকরা মুনাফার হার, একটা বিষয় কিন্তু বার্ষিক শতকরা মুনাফার হার এত টাকা, আরেকটা বিষয় দেখো এত টাকার 2000 টাকার, আরেকটা বিষয় হচ্ছে 5 বছরে, একটা বিষয় হচ্ছে মুনাফা কত। তো দেখো বার্ষিক শতকরা মুনাফার হার, এটাকে কিন্তু আমরা হার ধরতে পারি। হারের সংক্ষিপ্ত রূপ কি? হারের সংক্ষিপ্ত রূপ কিন্তু আর, আমরা হার আর সমান এটা ধরতে পারি। এত টাকার, এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এত টাকার, অর্থাৎ টাকার কথাটা থাকলে কিন্তু সেটা আসল। তোমরা এটা মনে রাখবা, আসল, টাকার কথাটা কিন্তু আসল, এটাই কিন্তু মূলধন। এই যে আমি শিখালাম এটাই কিন্তু সেই মূলধন। তো আমরা আসলকে কি ধরতে পারি? আসল সমান সমান পি ধরতে পারি, কারণ আমরা দেখলাম আসলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পি। এবার বলছে 5 বছরের, বছরের কথা মানেই আমরা জানি যে সময়, সময় সংক্ষিপ্ত রূপ কি? এন। তো দেখো আমাদের আর দেয়া আছে, পি দেয়া আছে, এন দেয়া আছে, কিন্তু দেয়া নেই কি? এখানে বলছে মুনাফা সমান সমান কত হবে, অর্থাৎ মুনাফা আমাদের বের করতে হবে। মুনাফা সমান সমান কত, আমাদের কিন্তু এটা বের করতে হবে। আর মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আয় দ্বারা কিন্তু প্রকাশ করতে হয়। তাহলে কিন্তু আমাদের আয় বের করতে হবে। আর আমরা জানি আয় সমান সমান কি? পি আর এন। তো এই সূত্রটা প্রয়োগ করলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে, কারণ আমাদের পির মান দেখো দেয়া আছে, আর এর মান দেয়া আছে, এন এর মান দেয়া আছে, সবগুলোর মান দেয়া আছে। সুতরাং আমরা আয়টা বের করলে আমাদের অঙ্কটা সুন্দরভাবে হয়ে যাবে। তো চলো আমাদের প্রথমে যেগুলো দেয়া আছে সেগুলো লিখে নেব, যে দেওয়া আছে হার সমান এত, আসল সমান এত, সময় সমান এত। আমরা লিখতে পারি দেওয়া আছে মুনাফার হার, মুনাফার হারের কিন্তু সাংকেতিক রূপ কি? আর। মুনাফার হার আর সমান দেখো কত দেওয়া আছে, 10.50 এত টাকা। তো তোমরা এই বিষয়টা একটু খেয়াল রাখবা, মুনাফার হার আমি বলেছি, হারের বিষয়টা আর সময়ের বিষয়টা একটু খেয়াল রাখবা। সময়কে সবসময় বছরে প্রকাশ করা হয়, এখানে বছরেই আছে। আর হারকে সবসময় পার্সেন্টেজে প্রকাশ করা হয়। হারকে কী দ্বারা প্রকাশ করা হয়? পার্সেন্টেজ। তো আমরা এখানে পার্সেন্টেজ দিতে পারি। আবার দেখো এখানে বলা হয়েছে শতকরা, আর শতকরা মানেই আমরা জানি কিন্তু পার্সেন্টেজ। তো যদি এইভাবে পার্সেন্টেজ থাকে বা হার কথাটা আসে, তখন কিন্তু আমরা এটাকে 100 দ্বারা ভাগ করব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো সংখ্যার পার্সেন্টেজ উঠাতে হয় সেটাকে আমরা 100 দ্বারা ভাগ করব, আর যদি পার্সেন্টেজ আনতে হয় তখন কিন্তু 100 দ্বারা গুণ করব। মনে রাখবা, আমি আবার বলছি, পার্সেন্টেজ তুলতে হলে 100 দ্বারা ভাগ, পার্সেন্টেজ আনতে হলে 100 দ্বারা গুণ। তো আমরা এটাকে কি লিখতে পারি? বা 10.50/100, 100 দ্বারা ভাগ আমি মাত্রই বললাম। আমরা কিন্তু আবার এই দশমিকটা উঠিয়ে দেবো। তো দশমিকটা উঠাতে হলে কী করতে হবে?
উপরে যেটা আছে সেটাই 10.50, নিচে কিন্তু আমাদের অলরেডি 100 আছে। গণিত দেখো দশমিকের জন্য 1, এই দশমিকের পর যে কটা সংখ্যা সে কটা শূন্য, তাহলে আমাদের নিচে কিন্তু 100 গণিত 100 হলো। তাহলে আমরা পার্সেন্টেজটা কিন্তু তুলতে পারলাম, তাহলে আমরা এত লিখতে পারি এত টাকা। তোমরা এটা একটু খেয়াল রাখবা। এরপরে যেগুলো আছে এটা কিন্তু আসল, আমরা লিখবো আসল পি সমান সমান 2000 টাকা। এরপর দেখো 5 বছরের অর্থাৎ সময় এন সমান সমান কত বছর, 5 বছর। তাহলে আমাদের বের করতে হবে কি মুনাফা কত, আমরা লিখবো মুনাফা সমান সমান হোয়াট। তো আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা লিখবো। তো আমরা জানি আই সমান সমান পি আর এন। তো দেখো আমরা লিখে দিলাম আই সমান সমান পি আর এন। এখন আমরা মানগুলো বসিয়ে দেবো। পির মান দেখো কত দেওয়া আছে 2000, পি এর স্থানে আমরা 2000 লিখে দেবো। আমরা জানি এগুলো গুণ অবস্থায় আছে, তো আমরা মাঝে গুণ চিহ্ন দেবো। আর সমান সমান দেখো কত দেওয়া আছে, আর সমান সমান আর পেয়েছে, এখানে তো দশমিকটা উঠে যাচ্ছে, তো এখানে কিন্তু দশমিক হবে না, 1050 হবে। তো আমরা লিখবো 1050/100 গণিত 100। আমি আবার বলছি এই দশমিকটা তুলেই কিন্তু আমরা এখানে 100 বসালাম, সুতরাং এখানে দশমিক হবে না। গণিত এন হচ্ছে সময়, সময় সমান দেখো কত আছে 5। তো এটা আমাদের কাটাকাটি করলেই আমরা কিন্তু উত্তরে চলে যাব। তো 100 দিয়ে আমরা এই পুরোটাকে কাটতে পারি, এটাকে কাটতে পাবো 20, 20 দিয়ে আমরা 100কে কাটতে পারি, 5 করে কিন্তু 100 হয়। এই 5 দিয়ে আমরা 5 দিয়ে এই 5কে আমরা কেটে দিব, তাহলে এখানে থাকছে কত, উপরে দেখো থাকছে 1050। তাহলে আসল সমান এত টাকা। তাহলে মুনাফা সমান সমান কত টাকা হলো, এই যে 1050 টাকা। তাহলে আমাদের যেটা বের করতে বলেছে যে মুনাফা সমান সমান কত, তো আমরা লিখতে পারি যে অতএব নির্ণয় মুনাফা সমান এত টাকা, 1500 টাকা। তাহলে এটাই কিন্তু উত্তর। এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, শুধু তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কোনটা আসল, কোনটা সময়, কোনটা মুনাফা, কোনটা হার। এইটা যদি তোমরা অঙ্ক থেকে নির্ণয় করতে পারো তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুবই সহজেই করতে পারবা। ওইগুলো বের করতে পারলে শুধু সূত্রটা প্রয়োগ করে কাটাকাটি করে দিলেই কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সারে তোমরা চলে আসবা। আশা করি তোমরা এই অঙ্কগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো দেখো এই একটা সূত্র নিয়ে এই অনুশীলনীর বাকি যে অঙ্কগুলো আমরা সহজেই করতে পারবো, সেই অঙ্কগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিও তৈরি করব। সেই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। ধন্যবাদ সবাইকে। থাকুন ম্যাথমেটিক্স সলিউশনে, শিখুন নতুন কিছু নতুনভাবে।